ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে প্রাইমারি টেটের যে বাংলা পেডাগজির ক্লাস চলছে সেখানে আরো একবার স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস নাম্বার 6। দেখো, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, যে কোয়েশ্চেনটা আজকে আমরা আলোচনা করব, সেখানে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে এখানে এই যে প্র্যাকটিস সেট সেখানে আলোচনা করে দেওয়া হবে। ঠিক আছে, চলো। তার আগে জানাই যে তোমাদের জন্য একটা 2200 মানে 2200 প্লাস জিকে, 2200 বেশি জিকে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় স্টেট এক্সামগুলোর যে হয়ে থাকে সেগুলোর উপযোগী একটা পিডিএফ অনলি ₹50-তে, যেখানে তোমরা প্রচুর জিকে পাবে, ইনফরমেশন। তোমরা যদি এই মেটেরিয়ালসটা কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই দেখো, তোমাদেরকে একটা স্ক্যানার দেওয়া হয়েছে, সেই স্ক্যানারে তোমরা স্ক্যান করে এই নাম্বারে তোমরা স্ক্যানার দিয়ে করতে পারো, অথবা তোমরা পেটিএম করতে পারো এই নাম্বারে, অথবা ফোন পে করতে পারো 8348817027 এই নাম্বারে। অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে ভুলো। আচ্ছা, চলো দেখো, আজকে আমরা যে কোয়েশ্চেনটা ডিসকাস করব ফার্স্টে, সেটা হচ্ছে যে নিম্ন শ্রেণীতে ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন পাঠ একান্ত অপরিহার্য। আচ্ছা দেখো, যখন আমরা ছোটদেরকে পড়াই তখন তাদের জন্য উচ্চারণ করে পড়াটা সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ ছোটরা যখন পড়বে অবশ্যই তারা উচ্চারণ যদি একদম বেসিক লেভেল থেকে যদি শেখে তাহলে তারা শব্দটা সম্পর্কে জানতে পারে, তাদের উচ্চারণ ভঙ্গিটা অনেক স্পষ্ট হয়, কিভাবে পড়তে হবে সেটার ধরনটা জানতে পারে, তারা ছন্দ বা ছেদ জ্যোতি চিহ্ন যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে তারা জানতে পারে। তো এখানে মূল যে বিষয়টা, যে ভাষা শিক্ষার ক্ষেত্রে একদম ছোটদের বা একদম নিম্ন শ্রেণীতে সরব পাঠটা খুব গুরুত্বপূর্ণ। সরব পাঠ যেটা আমরা বলি যে উচ্চারণ করে পড়া। আর নীরব পাঠ তোমরা জানো মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে নীরব পাঠটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা মনে মনে কখন পড়বো, যখন আমাদের 9, 10, 11, 12 এই ক্লাসগুলোতে আমরা চলে যাব, তখন কিন্তু আমরা মনে মনে পড়বো, যেটাকে আমরা নীরব পাঠ বলছি। ওকে, চলো নেক্সট হচ্ছে নাম্বার 2। প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিদ্যালয়ে শ্রেণীকক্ষের গঠন, শিক্ষার্থীদের বসার জায়গা, উপযুক্ত পাঠ্যপুস্তক নাকি উপযুক্ত পোশাক। দেখো, আমরা যখন প্রাথমিক স্তরে পড়ি বাংলা ভাষা শেখবার জন্য, বা আমাদের ক্ষেত্রে আমাদের এটি মাতৃভাষা, তাই মাতৃভাষা শেখার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই চারটির মধ্যে একটা হলো শ্রেণীকক্ষের গঠন, এটা প্রয়োজন হয় না ভাষা শেখার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে বসার জায়গা, এটাও প্রয়োজন হয় না, আর উপযুক্ত পোশাক এটাও প্রয়োজন হয় না। যেটা প্রয়োজন হয় সেটা হলো পাঠ্যপুস্তক। তাহলে 2 নাম্বার হচ্ছে সি। 2 এর সি যারা আনসার করেছো তাদের আনসার কিন্তু একদম কারেক্ট। 2 এর সি যারা আনসার করছো তাদের আনসার একদম কারেক্ট। ওকে, 3 যেটা হচ্ছে বর্তমানে মাতৃভাষা শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে? তোমরা কি জানো যে এখানে বলছে একটা হলো আরোহী পদ্ধতি, একটা হলো অবরোহী পদ্ধতি। বক্তৃতা পদ্ধতি আর ভ্রমণের মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি। তোমাদের কি মনে হচ্ছে বলো উত্তরটা? হ্যাঁ, যাদের আনসার হচ্ছে আরোহী পদ্ধতি তারা একদম কারেক্ট। আরোহী পদ্ধতি বিষয়টা কি? এই আরোহী পদ্ধতিতে যেটা করা হয় যে প্রথমে একটা উদাহরণ দেওয়া হয়, ঠিক আছে, আগে উদাহরণটা দিয়ে দেওয়া হয়,
তার উপর যে সূত্রটা প্রতিষ্ঠিত হয়েছে, এই উদাহরণটা কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত, সেটাকে উদাহরণটাকে দেখিয়ে সেই সূত্রটাকে বিশ্লেষণ করা হয়। তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে উদাহরণ দাও, সেকেন্ড হচ্ছে সূত্রটা বলো কার উপর তুমি উদাহরণটা দিলে, এবং তারপর তুমি বিশ্লেষণ করো। এই তিনটে স্টেজ যখন আমরা পালন করব সেটাকে আমরা বলবো আরোহী পদ্ধতি, এবং এই পদ্ধতিতেই মাতৃভাষা বা ব্যাকরণ শিক্ষাটা জরুরি। এই পদ্ধতিতে ব্যাকরণ শিক্ষা গুরুত্বপূর্ণ, এই পদ্ধতিতে ব্যাকরণ শিক্ষা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর যেটা এখানে থাকে পড়ে দেখো, বক্তৃতা পদ্ধতি আমরা বুঝতেই পারি, এটা কখনোই হতে পারে না। আর ভ্রমণের মাধ্যমে এক্সকারশন, সেটাও পসিবল নয়। আর একটা গেল অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিটা ঠিক এই আরোহী পদ্ধতির অপোজিট, যেখানে আগে সূত্রটা দেওয়া হয় তারপর উদাহরণ দেওয়া হয়, আগে সূত্র তারপর উদাহরণ। ঠিক আছে, সেই জন্য ইটস রং ওয়ে, এটা কোনোদিন পসিবল নয়। এটা শুধুমাত্র মুখস্থ পদ্ধতি, মানে এটা বড় ক্লাসে কোনো তর্ক বিতর্ক এই ধরনের ক্লাসে এগুলো দেওয়া যেতে পারে, যেটা আমরা দর্শনের ক্ষেত্রে পড়ি, ফিলসফির ক্ষেত্রে পড়ি, সেগুলো এখানে এক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কিন্তু শিশুদের ক্ষেত্রে যখন আমরা কোনো ব্যাকরণ শেখাবো, তাদের ক্ষেত্রে কিন্তু আরোহী পদ্ধতিটাই হচ্ছে একদম সঠিক পদ্ধতি, এটা খেয়াল রেখো। বা প্রশ্নটা এইভাবে ঘুরিয়েও আসে যে ব্যাকরণ শেখবার জন্য কোন পদ্ধতিটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটাও কিন্তু আরোহী পদ্ধতি উত্তর হবে। নেক্সট, আচ্ছা, তোমাদের ম্যাথসের যে ব্যাচ চলছে, যারা অ্যাডমিশন নিতে চাইছো এখনো, তারা 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন বলছে, কোন গুণের অভাবে একটা ভালো লেখা নষ্ট হয়ে যেতে পারে? সরলতা, স্পষ্টতা, কোনটার অভাবে? সমরূপতা, আর একটা হচ্ছে যে সবগুলো। আমরা জানি যে কোনো কিছু স্পষ্ট করে যদি আমরা না বলতে পারি তাহলে কিন্তু সেটা খুব সমস্যা। আচ্ছা, আবার সরলতা না থাকলেও, ভাষার যদি সরল না হয় খুব কঠিন হয়, সেটাও কিন্তু সমস্যা। তাহলে এই দুটোই উল্লেখযোগ্য। সমরূপতাটাও উল্লেখযোগ্য। ঠিক আছে, সমরূপতা উল্লেখযোগ্য, তাই এক্ষেত্রে আনসার হবে ডি, 4D। এক্ষেত্রে উত্তর হচ্ছে নাম্বার 4, যেটার উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, নেক্সট দেখো, বলছে যে পরীক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ হলেও মূল্যায়নের উদ্দেশ্য, পরীক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ হলেও মূল্যায়নের উদ্দেশ্য কি হবে? ঠিক আছে, পরীক্ষার উদ্দেশ্য সীমাবদ্ধ হলেও মূল্যায়নের উদ্দেশ্য কি হবে? সংকীর্ণ, বিস্তৃত, থাকে না, আর গুরুত্বহীন। একদমই কিন্তু সেটা নয়, এটা তোমরা সকলেই জানো। এটার উদ্দেশ্য হলো বিস্তৃত। মূল্যায়নের অবশ্যই বিস্তৃত উদ্দেশ্য আছে। মূল্যায়ন যদি না হয় তাহলে আমরা কোনো কিছু শিখছি কিনা, আমাদের শিখন কিন্তু কখনোই কমপ্লিট নয়। যদি প্রপার ওয়েতে মূল্যায়ন না হয় তাহলে আমরা কোনো কিছু শিখেছি কিনা সেটা কিন্তু আমরা ধরতে পারবো না, সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না। ঠিক আছে, আর একটা বিষয় কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের গণ্ডিতে সীমাবদ্ধ থাকাটা উচিত নয়, যেটাই আমরা সমরূপতা বলছি, মানে চতুর্দিকে একটা ছড়িয়ে পড়ার বিষয়, যেটা আগে বলছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা 5এরটার উত্তর দেব, 5 আনসার হলো বি। শিক্ষার ক্ষেত্রে মূল্যায়ন প্রপার এতে থাকা উচিত, সেটা বিস্তৃত হওয়া উচিত, সেটা কখনোই সাময়িক বা অল্প কিছুর মধ্যে গণ্ডিবদ্ধ হতে পারে না। কারণ সীমাবদ্ধ থাকলে, মূল্যায়নের উদ্দেশ্য যদি বিস্তৃত না হয় তাহলে কি হবে না, মূল্যায়নের উদ্দেশ্য যদি বিস্তৃত না হয় তাহলে কখনোই আমরা শিখতে পারবো না। ঠিক আছে, নাম্বার 6 দেখো, বর্তমানে কোন বানান বিধি মেনে চলা হচ্ছে? আনন্দবাজার পত্রিকার গোষ্ঠীর বানান বিধি? একদম নয়,
এটা কোনোদিনই মানা হয়নি, কারণ আনন্দবাজার নেহাতি একটি পত্রিকা মাত্র। পশ্চিমবঙ্গ চারুকলা পর্ষদ না, একমাত্র বাংলা একাডেমির যে বিধান বানান রয়েছে সেটি চলে, কলকাতা বিশ্ববিদ্যালয়েরও নয়, বাংলার একাডেমির যে বানান বিধি রয়েছে সেটাই চলে, বরাবর সেটাই চলে। 6C আনসার হবে, এটা একটা সিটেট এর কোয়েশ্চেন থেকে নেওয়া, সিটেট এর এটা কোয়েশ্চেন, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, শ্রেণী কক্ষে শ্রোতাকে কে শোনে? শ্রেণী কক্ষে শোনে কে? শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নাকি শিক্ষক শিক্ষার্থী বোথ? দেখো, এক্ষেত্রে উত্তরটা খুব মজার, তোমরা আমাকে বরং একটু দাও, তারপরে আমি তোমাদেরকে বলছি এক্ষেত্রে উত্তরটা কি হবে। সেটা তোমরা যদি আমাকে বলো তাহলে আমি তোমাদেরকে বলছি। একদম ঠিক বলেছো, যারা সি আনসার করেছো তাদের জন্য 7C, যারা আনসার করছো তাদের আনসার ঠিক। কারণ আমরা যখন বলি তখন শিক্ষকরা শোনেন, আর শিক্ষকরা যখন বলেন তখন শিক্ষার্থীরা শোনেন। অর্থাৎ এই ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই কিন্তু শ্রেণীকক্ষে শ্রোতা, বাদ বাকি কেউ নয়। তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে 7C। ওকে, চলো নেক্সট। ভাষার মধ্য দিয়ে ব্যাকরণকে খুঁজে বের করার নিয়মকে আমরা কি বলবো? ভাষার মধ্যে থেকে ব্যাকরণটাকে তুমি খুঁজে বের করছো, একে আমরা কি বলবো? একে আমরা বলবো আবিষ্কার পদ্ধতি। এখানে আরোহী অবরোহী কোনোটাই হবে না, উদ্ধারও হবে না, এখানে 8B, যেটা হচ্ছে আবিষ্কার পদ্ধতি। নেক্সট, ব্যাকরণ শেখার সময় সূত্র থেকে উদাহরণে যাওয়ার পদ্ধতিটাকে কি বলা হয়? দেখো, একটু আগেই আমি বলেছি, এই কথাটা আমি তোমাদের একটু আগে ডিসকাস করেছি, তোমরা উত্তরটা দাও, এটার উত্তরটা তোমরা দাও, আমি কারণ একটু আগে তোমাদেরকে এর আনসারটা ডিসকাস করে দিয়েছি অলরেডি। একদম ঠিক তাই, যারা বলছো অবরোহী পদ্ধতি তারা রাইট। 9B বলেই দিয়েছিলাম যে প্রথমে হলো সূত্র, আর সেখান থেকে আমরা যাচ্ছি উদাহরণে। ফার্স্টে আমরা যাচ্ছি সূত্রতে, তারপর সেখান থেকে আমরা যাচ্ছি উদাহরণে, সেটাই হচ্ছে অবরোহী পদ্ধতি। 9B। নাম্বার 10, সমস্ত ভাষার ক্ষেত্রে সাধারণত কত ধরনের ভুল হয়? সমস্ত ভাষার ক্ষেত্রে সাধারণত কত ধরনের ভুল হয় বলো? এটাও একটা গুড কোয়েশ্চেন, খুব ভালো প্রশ্ন এটা, এটা আসে পরীক্ষায়। 4 ধরনের ভুল হয়, 4 ধরনের ভুল হয়। একটা ব্যাকরণগত ভুল, দেখে নাও ভালো করে, একটা ব্যাকরণগত ভুল, একটা হলো আমরা লৌকিক ভাষা ব্যবহার করি আমাদের উচ্চারণের ক্ষেত্রে, সেই লৌকিক ভাষার জন্য ভুল, ঠিক আছে? আচ্ছা, এরপর হলো যেটা, সেটা হচ্ছে শব্দ চয়ন, শব্দ চয়নের ক্ষেত্রে ভুল, ঠিক আছে? দেখো, একটা হচ্ছে ব্যাকরণগত ভুল, একটা হচ্ছে শব্দ চয়নের ক্ষেত্রে ভুল, আচ্ছা, একটা হচ্ছে আমাদের লৌকিক ভাষার ক্ষেত্রে ভুল, আর একটা কি বলতো? বলো। এটা একটা খুব ভালো প্রশ্ন, যেটা পরীক্ষায় ভীষণ আসে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে উচ্চারণের ক্ষেত্রে ভুল। উচ্চারণ এবং একাগ্রতার ক্ষেত্রে ভুল, ঠিক আছে? মানে তুমি মন দিয়ে শোনোনি তাই ভুল হচ্ছে। ব্যাকরণগত ভুলের মধ্যে আবার কয়েকটা ভাগ আছে, যেমন হচ্ছে আমরা পদের ক্ষেত্রে বলি, সন্ধির ক্ষেত্রে বলি, সমাসের ক্ষেত্রে বলি, বাক্য গঠনের ক্ষেত্রে বলি, এই ভুলগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে, ঠিক আছে?
তাহলে নাম্বার 10, এই 4টে ভুল খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও পরীক্ষায় আসে, এটা ভিভিআই। ওকে, আচ্ছা দেখো পরেরটা বলছে যে শিক্ষাক্ষেত্রে কোন অভ্যাসটি একা একা সম্ভব নয়। শিক্ষাক্ষেত্রে কোন অভ্যাসটি একা একা সম্ভব নয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে কোন অভ্যাসটি একা একা সম্ভব নয়, সেটা হলো কথন, কথা বলা। শোনাটা সম্ভব, পঠনটাও সম্ভব, লিখনটাও সম্ভব, কিন্তু একা একা আমরা বকবক করতে পারি না। 11D যেটা হলো কথন, কথা বলা। নেক্সট, ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী কি করবে? ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থী কি করবে? একটা হচ্ছে যে ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন থাকে, ভাষার জ্ঞান সম্পর্কে সচেতন নয়। শিক্ষার্থী সচেতন থাকে কিন্তু কোনো জ্ঞান লাভ করে না। আরেকটা হলো শিক্ষার্থী জ্ঞান লাভ করে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন নয়। আচ্ছা, আমরা যখন কোনো কিছু শিখি সেখানে যেটা গুরুত্বপূর্ণ যে জ্ঞান সম্পর্কে জ্ঞানটা অনেকেই সচেতন ভাবে নেয় কিন্তু মনে রাখতে পারে না বা জ্ঞানটা শোনেই না, তাই প্রথম দুটোর কোনোটাই নয়। দ্বিতীয়ত সচেতন থাকে কিন্তু জ্ঞান লাভ করে না, অনেকে এমনও হয় কিন্তু এটা সব ক্ষেত্রে দেখা যায় না। লাস্টেরটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, যে যেখানে দেখছি আমরা একজন শিক্ষার্থী জ্ঞান লাভ করে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন নয়। একজন শিক্ষার্থী জ্ঞান লাভ করে কিন্তু জ্ঞান সম্পর্কে সচেতন নয়। ওকে, আচ্ছা, শিখনকে অর্থপূর্ণ করে তুলতে হলে কি করতে হবে? শিখনকে অর্থপূর্ণ করে তুলতে হলে শিক্ষার্থীর প্রয়োজন এবং মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। বি হচ্ছে শিক্ষার্থীর ভাষাবোধ ও মনস্তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীর মনস্তত্ত্ব ও সামাজিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। আর একটা শিক্ষার্থীর জানা ও অজানা বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। এই চারটির কোনটা? শিখনকে যদি আমাদেরকে তাৎপর্যপূর্ণ করে তুলতে হয় সেক্ষেত্রে আমাদেরকে, বা অর্থপূর্ণ করে তুলতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করব যে শিক্ষার্থীর ভাষাবোধ ও মনস্তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীর ভাষাবোধ ও মনস্তত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা দিতে হবে। একদমই তাই, ভাষাবোধ এবং মনস্তত্ত্ব, সামাজিক অবস্থান আর মনস্তত্ত্ব একসঙ্গে কাজ করে না। জানা অজানাটা নয়, সে কতটা জানছে ভাষাবোধ থেকেই তার বোঝা যাবে সে কতটা জানছে বা কতটা জানছে না। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলো না ভিভিআই, এই প্রশ্নগুলো 13-এরটা হবে বি আনসার হবে। ওকে, 13-এরটা বি হবে। আর একটা বলছে দেখো প্রয়োজন এবং মূল্যবোধ, প্রয়োজন এবং মূল্যবোধ এটা জানাটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তার মধ্যে প্রয়োজনও আছে মূল্যবোধও আছে কিন্তু সে বিষয়টাকে জানে না। সে মাত্র তোমাদের যা কিছু আছে এটা কি মাতৃভাষা রিলেটেড পেডাগজি, অর্থাৎ যা কিছুই হবে ভাষা রিলেটেড, ভাষা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই, তাহলে তার কি করে শিখনটা অর্থপূর্ণ হবে, তাই না? নেক্সট, ব্যাকরণের মূল ভিত্তি কি? বাহ, এটা গুড কোয়েশ্চেন। ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে বাক্য, ভাষা, ধ্বনি নাকি শব্দ? এই প্রশ্নটার উত্তর কি হবে বলো, এটা তোমরা আমাকে একটু বলো। এক্ষেত্রে যেটা হয় অনেকে এটা ভাষা হবে, ঠিক আছে, ভাষা। অনেকে বলবে ধ্বনি, ধ্বনি কেন নয়? না, ধ্বনি নয়, ধ্বনিটা আমরা জাস্ট বলি, আমরা লিখিত রূপ নেই তার ক্ষেত্রে, কিন্তু ব্যাকরণ যেটা আমাদের সূত্র আছে এগুলো আছে, অর্থাৎ তার লিখিত রূপ রয়েছে, তাই জন্য এক্ষেত্রে ভাষার গুরুত্বটা সব থেকে গুরুত্বপূর্ণ। তোমরা দেখো যে কোনো ভাষার একটা ব্যাকরণ থাকে, একটা নিয়ম থাকে, তাই না? বাংলা ভাষার ক্ষেত্রে আছে, ইংরাজি ভাষার ক্ষেত্রে আছে, হিন্দি ভাষার ক্ষেত্রে আছে, এগুলো ভারতীয় ভাষার ক্ষেত্রেই আমি বলছি, মানে ইংরাজি তো ভারতীয় নয়, বিদেশি ভাষা। তো সমস্ত ভাষার ক্ষেত্রেই একটা ব্যাকরণ থাকে, ঠিক আছে, সেটা ভাষার জন্যই প্রযোজ্য। তাহলে ব্যাকরণের মূল ভিত্তি হবে ভাষা।
দেখো তোমাদের সিটেটের 10 ইয়ার্স এর কোয়েশ্চেন পাচ্ছ তোমরা, যে তোমাদের 5টা বিষয় রয়েছে, ইনক্লুডিং আর একটা এক্সট্রা নোটস পাচ্ছ যেটা আপার প্রাইমারিতে দেওয়া হয়, বা আপার পরিবেশ রিলেটেড যে বিষয়টা, একটা পিডিএফ। কারণ পরিবেশে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে তোমরা জানো প্রাইমারি টেটের ক্ষেত্রে, তাই জন্য এই জায়গাটা পড়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ, অনেকটাই আপডেটেড সিলেবাস। অনলি 195-এ যারা নিতে চাও তারা অবশ্যই স্ক্যানার থেকে করতে পারো পেমেন্ট, অথবা পেটিএম বা ফোন পে করতে পারো 8348817027 এই নাম্বারে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের জন্য আজকে আমরা যে হোমওয়ার্কটা দিচ্ছি, যেটা হচ্ছে বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক কি করবেন। তিনি সবাইকে সমান গুরুত্ব দেবেন? যাদের ভাষাগত অসুবিধা আছে তাদের বেশি গুরুত্ব দেবেন? যারা দক্ষতায় এগিয়ে আছে তাদেরকে বেশি গুরুত্ব দেবেন? নাকি শিক্ষক নিজের মতো করে শিক্ষণ প্রক্রিয়া চালাবেন? এই 4টে অপশন আছে। আগের দিনের কোয়েশ্চেন এবং আজকের কোয়েশ্চেন একটু তোমরা আমাকে কালকে উত্তরটা দাও, আমি তোমার ডিটেলটা বলে দিচ্ছি, ঠিক আছে? আর জাস্ট আর একটা কি দুটো দিনের মধ্যে তোমাদেরকে আমি সিলেবাসটা দিয়ে দিচ্ছি, কি কি সিলেবাস পড়তে হবে, কিভাবে পড়া উচিত আমাদের সিলেবাস। আর একটা বিষয়ও সাথে সাথে বলে দেব, যেটা হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা একটু চ্যাপ্টার ধরে করাবো, ঠিক আছে? চলো, আর আমরা 2 কি 3টে প্র্যাকটিস সেটের পরে কিন্তু আমরা একটু চ্যাপ্টার ধরে করার চেষ্টা করব। ওকে, একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করি। ওকে, আমরা আরো পেডাগজির কোয়েশ্চেন আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি এই জায়গাতেই শেষ করব। থ্যাংক ইউ, সকলে খুব ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, সামনে তোমাদের এক্সাম আসছে। ওকে, চলো, গুড নাইট।